আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে আপনাদেরই একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে কলকাতা স্টাইলে কষা মাংস, যা গোলাবাড়ির মাটন কষা নামে খুবই বিখ্যাত। গোলাবাড়ির এই মাটন কষার যে স্পেশালিটি সেটা হচ্ছে এর কালচে রং, যা আমাদের কালা ভুনার সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই আমি বলবো না এটা গোলাবাড়ির মাটন কষার এক্স্যাক্ট রেসিপি। আমি চেষ্টা করেছি নিজের মতো করে রান্না করে গোলাবাড়ির মাটন কষার সেই কালারটা এবং লুকটা আনার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এজন্য আমি নিয়েছি মাটন 1 কেজি। এটা ল্যামের মাংস নয়, আমাদের দেশি যে মাটন সেটাই নিয়েছি। চেষ্টা করবেন এই রান্নাটা করার ক্ষেত্রে হাড্ডি এবং চর্বিওয়ালা কিছু মাংস নিতে, তাহলে আপনার মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। আর এটাকে প্রথমে আমরা মেরিনেট করব, আর সেই মেরিনেশনের জন্য আমাদেরকে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে। প্রথমেই চলুন আমরা দেখে নিই সেটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। নর্মালি আমরা রান্নায় যে প্লেন ইয়োগার্ট ব্যবহার করি এটা সেটাই। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এবং বড় এক টুকরো দিয়ে দিচ্ছি আদা, এর চামড়াটা আমি ছিলে নিয়েছি। 6 থেকে 7 কোয়া একটু বড় সাইজের রসুন নিয়ে নিচ্ছি। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ। আপনি চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব। তারপর ঢেলে দিচ্ছি সেই মাংসের উপরে। মাংসটা আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর আমি আবারও বলছি চেষ্টা করবেন হাড্ডি এবং চর্বি সহ মাংস চুজ করতে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। চাইলে ঘিও দেওয়া যাবে, তবে সরিষার তেল দিলে ভালো, এতে করে মাটনের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেটা কিন্তু কেটে যাবে। তারপরে একসঙ্গে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এবং মাখার পর এটাকে মেরিনেশনের জন্য রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টা। যত সময় রাখবেন তত ভালো। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আগের রাতে মেখে সারা রাত ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, পরের দিন রান্না করবেন। এতে করে সব মশলা এর মধ্যে খুব ভালো করে ঢুকবে। 2 ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করছি। আর রান্নার জন্য একটু বড় ছড়ানো টাইপের পাত্র নিলে ভালো, এতে করে আমাদের নাড়াচাড়া করতে বা কষাতে সুবিধা হবে। 1/3 কাপ আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। চাইলে ঘি বা নর্মাল তেলও নেওয়া যাবে। আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি হলে আপনার কষাতেও সুবিধা হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। কেন দিচ্ছি সেটা একটু পরে বলবো। সাথে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন 2টো তেজপাতা দিয়ে দিলাম, 3 থেকে 4টা দিয়ে দিতে হবে শুকনো মরিচ, বড় 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, 4টা এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ছড়াতে পারে, সাথে 5-6টা লবঙ্গ। এবার এই সব কিছু এই তেলের মধ্যে নেড়ে মিডিয়াম আঁচে একটু ফোড়ন তুলে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে চিনি কেন দিলাম। কলকাতার কষা মাংস রান্নাতে অনেকে এভাবে তেলের মধ্যে চিনি ফোড়ন দেন, এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে, যার এফেক্টটা রান্নাতেও পড়ে, আর মাংস রান্নার পর সেটাও বেশ সুন্দর ব্রাউন কালারের হয়। এর মধ্যে আমি আরও 4টা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে পাতলা কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কেটে নিতে হবে, কারণ এগুলোকে আমরা সোনালি করে ভাজবো, অনেকটা বেরেস্তার মতো করে। আর পাতলা করে কাটলে পেঁয়াজটা সোনালি হতে সময় কম লাগে এবং সুবিধাও অনেক বেশি। যখন নাড়তে নাড়তে এই পেঁয়াজটা এরকম সোনালি কালার হয়ে যাবে, তবে বেরেস্তার মতো অতটা মুচমুচে হবে না, সেই পর্যায়ে এর মধ্যে আমি বাদবাকি মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই রান্নায় আদা বাটাটা একটু বেশি লাগবে। আধা টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে বাটা। এইবারে সব কিছু হালকা হাতে একটু 1 মিনিট ধরে নেড়ে নিব, আর চুলার আঁচটা আমার মিডিয়াম লোতে আছে। খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে না, 1 মিনিট একটু নেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এটা আপনি চাইলে ফ্রেশ টমেটো ব্লেন্ডারে পিষে নিতে পারেন, অথবা আপনি ক্যানেরটাও ব্যবহার করতে পারেন। এই রান্নার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই টমেটোর লাল কালারটা আমাদের মাংসের সেই কাঙ্ক্ষিত কালারটা আনতে সাহায্য করবে। যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, প্রায় আধা চা চামচের মতো। তারপর ভালো করে এটাকে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি মেরিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। পুরোটা মশলা কেখে ভালো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে।
এবং ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না এই মাংস থেকে পানি বের হতে শুরু করবে। যখন দেখবেন যে মাংস থেকে পানি বের হতে শুরু হয়েছে, সেই পর্যায়ে চুলার আঁচটা আপনি লো থেকে মিডিয়াম লোতে করে দিতে পারেন এবং এটাকে ভালো করে ঢেকে দিতে হবে। আমরা চেষ্টা করব যতক্ষণ ধরে এই মাংস থেকে পানি বের হবে এবং সেই পানিটা শুকাবে ততক্ষণ ঢেকে এটাকে রান্না করতে। তাতে করে আমাদের বাইরের কোনো পানি ছাড়াই এই মাংসটা সেদ্ধ হবে। যদি আপনার মাংসটা নরম বা কচি হয় তাহলে এই পানিতেই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন যেন নিচ থেকে পুড়ে না যায়, তাই একটু পরপরই এসে ঢাকনাটা তুলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে যাবেন এবং আবারও এটাকে ঢেকে দিবেন। আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মাংস থেকে পানিটা বের হচ্ছে আবার সেই পানিটা শুকিয়ে যাচ্ছে। আর এই প্রসেসটাতে আপনার মোটামুটি ঘন্টাখানেক সময় তো লাগবেই। মাটন কষার ওই কালারটা আনতে গেলে আপনাকে ধৈর্য ধরে এটা করতেই হবে। প্রায় 1 ঘন্টা পরে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর সেই মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর কালারটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কালচে হয়ে এসেছে, আর এটাই আমরা চাচ্ছিলাম। আপনি যদি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে রান্না করতে যান তাহলে কখনোই এই কালারটা আসবে না। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ কালো করতে গিয়ে আবার মশলাটাকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আবার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই একটু একটু করে এবার পানি দিতে হবে আর এইভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আমি 1 কাপ পানি 3-4 বারে দিয়ে এইভাবে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আরও প্রায় 15 মিনিট ধরে এভাবে কষানোর পর আমার কাছে এখন মনে হচ্ছে কালারটা ঠিক আছে। তাই ফিনিশিং টাচ হিসেবে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ, আধা চা চামচ শাহি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, তবে চাইলে দিতে পারেন। আর শাহি গরম মশলার যে রেসিপিটা সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই মশলাটা পরিমাণে কম লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। সব কিছু একসঙ্গে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু একেবারেই শেষ। আপনি চাইলে কিন্তু আরও একটু সময় নিয়ে কষিয়ে এটাকে আরও একটু কালচে করে নিতে পারেন, তবে একটু পরে নামানোর পরে দেখবেন এটা এমনিতেই আরও একটু ডার্ক হয়ে আসছে। ব্যাস, রান্না তো হয়েই গেল। এইবার আর কি, গরম গরম এটাকে পরিবেশন করুন। আর এটা আপনি রাখতে পারেন বাসন্তী পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে, অথবা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে। হতে পারে সেটা প্লেন পোলাও বা ভাতও। আশা করছি আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।